আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ার্স পাঠশালায় তোমাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমি ফ্রি বডি ডায়াগ্রামের স্প্রিং এর ম্যাথ, কপিকলের ম্যাথ এবং প্রাসের ম্যাথগুলো নিয়ে আলোচনা করব। এই ম্যাথগুলো মোটামুটি ইম্পর্টেন্ট আছে, যদিও খুব কম পরিমাণে এগুলো আসতে দেখা যায়। এদের মধ্যে স্প্রিং এর ম্যাথগুলো ডুয়ে টেকিং বা জব প্রিপারেশনে মাঝে মাঝে আসতে দেখা যায়। এই ভিডিওটা শুরু করার পূর্বে আমি তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে, যারা আগের দুইটি ভিডিও দেখোনি তারা আগের দুটি ভিডিও অবশ্যই দেখে নিবে, কারণ সেখানে অনেক বেসিক কনসেপ্ট আছে যেগুলো এই অঙ্কগুলোতে আমাদের কাজে দিবে। তো এই অঙ্কগুলো অনেকটা সহজ যদি তুমি মূল টপিকটা বুঝো যে কিভাবে কি হয়েছে। তো প্রথমে আমি যে অঙ্কটা করব সেটা হচ্ছে একটা স্প্রিং এর ম্যাথ। তোমরা প্রশ্নটা দেখতে পাচ্ছ, এখানে বলেছে যে 8 কেজি ভরের বস্তু ঝুলানো আছে অবিকৃত অবস্থায়, অর্থাৎ স্প্রিংটা যখন অবিকৃত ছিল, বস্তুটা যখন ঝুলানো হয়নি, তখন এবি এর দৈর্ঘ্য, অর্থাৎ এবি এর দৈর্ঘ্য ছিল 0.458 মিটার এবং স্প্রিং কনস্ট্যান্ট তোমরা যারা স্প্রিং সম্পর্কে একদমই ধারণা থাকে না তাদেরকে আমি স্প্রিংটা সম্পর্কে বেসিক কিছু ধারণা দিই। সেটা হচ্ছে, স্প্রিংটা প্রতীক বা সিম্বল হচ্ছে এরকম। যদি স্প্রিংটা একটা কয়েল আকারে পেঁচানো থাকে, এই স্প্রিং এর একটা কনস্ট্যান্ট থাকে যেটাকে আমরা কে দ্বারা ইন্ডিকেট করি, এটার একটা মান থাকে। অবশ্যই মানটা ফোর্স অর্থাৎ নিউটন পার মিটার এরকম, মানে অর্থাৎ উপরে ফোর্স নিচে দৈর্ঘ্য এরকম থাকে। এই স্প্রিং নিয়ে একটা সূত্র আছে, সেটা হচ্ছে হলো স্প্রিং এ প্রয়োগকৃত ফোর্স, অর্থাৎ স্প্রিং এর দুই দিকে আমরা ফোর্স প্রয়োগ করলে এটা বৃদ্ধি পায়। মানে বল প্রয়োগ করলে স্প্রিং এর দৈর্ঘ্যটা বৃদ্ধি পায় বা দৈর্ঘ্য পরিবর্তন হয়। তো প্রয়োগকৃত ফোর্সের সমানুপাতিক, অর্থাৎ এখানে এই এক্সটা হচ্ছে কি পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে, তাই আমরা এটাকে ডেল এক্স দিতে পারি। তো স্প্রিং এর ক্ষেত্রে এই সূত্রটা আমরা মাথায় রাখতে পারি যে এফ সমানুপাতিক ডেল এক্স। এখান থেকে মূলত আসে এফ ইজ ইকুয়াল টু কে ডেল এক্স। এখানে এই কেটাই হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট, আর এই এফটা হচ্ছে প্রয়োগকৃত বল, ডেল এক্সটা হচ্ছে হলো কি পরিমাণ দৈর্ঘ্য পরিবর্তন হয়েছে, এখানে ডেল এলও দিতে পারো। তো স্প্রিং এর এটা বেসিক কনসেপ্ট যে স্প্রিং কে তুমি যখনই বল প্রয়োগ করবা এটা দৈর্ঘ্যটা কিছুটা পরিবর্তন হবে এবং স্প্রিং এর একটা কনস্ট্যান্ট থাকে। তো আমরা এখান থেকে কি পাই, কি পরিমাণ বল প্রয়োগ করেছে সেটা পাওয়ার জন্য আমরা কি পরিমাণ দৈর্ঘ্য পরিবর্তন হয়েছে এবং স্প্রিং কনস্ট্যান্টকে গুণ দিতে পারি, কিংবা আমরা স্প্রিং কনস্ট্যান্ট বের করতে পারি বল ডিভাইডেড বাই দৈর্ঘ্য পরিবর্তন। এই দুইটার ভাগ করলে কিন্তু আমরা স্প্রিং কনস্ট্যান্ট বের করতে পারি। তার মানে এখান থেকে আমরা অনেকগুলো ডাটা বের করতে পারবো। তো এটা হচ্ছে আমাদের স্প্রিং এর বেসিক কনসেপ্ট। আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পেরেছো। তো এরপরে এই অঙ্কটা আমাদের করতে হবে। আমাদেরকে বলেছে এসির দৈর্ঘ্য নির্ণয় করো। আমাদেরকে এই এসির দৈর্ঘ্য দেয়া আছে, ঠিক আছে। আর এখান থেকে খেয়াল করো, এসির দৈর্ঘ্যটা বের করতে বলেছে। এই সম্পূর্ণটা দৈর্ঘ্য 2 মিটার দেয়া আছে। তো আমরা যদি এবি দৈর্ঘ্যটা পেয়ে যাই, তাহলে এবি থেকে যদি এই 2 মিটার থেকে যদি এবিটা বিয়োগ দেই, তাহলে এই বরাবর এতটুকু দূরত্ব পাবো, আর এই কোণটা দিয়ে এসির মানটা পেয়ে যাব, ঠিক আছে। তো তার আগে আমাদেরকে এখানে কিছু অঙ্ক করতে হবে। আমরা যদি এটার একটা ফ্রি বডি ডায়াগ্রামের মতো আঁকি, নিচের দিকে আসবে হচ্ছে 8 কেজি, এদিকে আসবে টিএসি, এদিকে আসবে টিএবি। এখন আমি যদি কোণগুলোর কথা চিন্তা করি, 30, 90, 120, আর এটা হচ্ছে 90 ডিগ্রি বোঝাই যাচ্ছে, তাহলে এটা কত ডিগ্রি হবে? 60% 150 ডিগ্রি। তো দেখো এখান থেকে আমি প্রত্যেকটা কোণ আমি পেয়ে গেছি, একটা ডাটাও আমি পেয়ে গেছি। তো এখানে আমি ল্যামের সূত্র ব্যবহার করব, কিন্তু কোন মানটা বের করব? আমার এই টিএসিটা কোনো প্রয়োজন নেই, কারণ প্রশ্নে আমার টিএসিটা বের করতে বলেনি, এসির দৈর্ঘ্যটা বের করতে বলেছে। আর এসির দৈর্ঘ্য বের করতে হলে এবির দৈর্ঘ্য লাগবে, আর এবির দৈর্ঘ্য যদি বের করতে চাই তাহলে স্প্রিং এর উপর কত বল প্রয়োগ হচ্ছে সেটা আমার জানা প্রয়োজন। তো স্প্রিং এর উপর কত বল প্রয়োগ হচ্ছে সেটা হচ্ছে টিএবি। তাহলে এই টিএবিটা যদি আমি বের করতে চাই, আমি লিখতে পারি এখান থেকে আমরা কি পাবো, টি এবি ইজ ইকুয়াল টু 135.79 কি নিউটন। এটা মূলত আসবে কেজিতে, কেজিতে আসলে 13.85 কেজি আসবে, অর্থাৎ এখানে মূলত আসবে 13.85 কেজি, যেটাকে আমরা 9.8 দ্বারা গুণ দিয়ে এই মানটা পেয়েছি। অর্থাৎ আনসারটা আসবে কেজিতে, যেটাকে আমরা 9.8 দিয়ে গুণ দিয়ে নিউটনে নিয়ে গেছি। এখন নিউটনে কেন নিয়ে গেলাম?
নিউটনে এই কারণে নিয়ে গেছে, আমাদের স্প্রিং কনস্ট্যান্টের মান কত ছিল? 300 নিউটন পার মিটার। তাহলে দেখো এখানে নিউটন ছিল, সেই জন্য আমরা এর আনসারটা নিউটনে নিয়ে গেছি, যাতে করে আমরা ক্যালকুলেশন করতে পারি। এরপরে আমরা কি দিতে পারি? স্প্রিং এর উপর কত ফোর্স প্রয়োগ হয়েছে কনস্ট্যান্ট জানি, তাহলে ডেল এক্স এর মানটা কি আমরা বের করতে পারবো? ডেল এক্স এর মানটা কিভাবে? আমরা শিখেছিলাম যে এফ ইজ ইকুয়াল টু কে এক্স, তাহলে এক্স ইজ ইকুয়াল টু এফ বাই কে। তো এফটা হচ্ছে 135, এফটা হচ্ছে 135.79 ডিভাইডেড বাই কে, কেটা হচ্ছে 300। এখান থেকে আমরা পাবো 0.452 মিটার। তাহলে এই পরিমাণ দৈর্ঘ্যটা বৃদ্ধি পেয়েছে স্প্রিং এর, অর্থাৎ এবি দৈর্ঘ্যটা কতটুকু বৃদ্ধি পেয়েছে? এতটুকু বৃদ্ধি পেয়েছে। আর আগে কতটুকু ছিল? অবিকৃত অবস্থায় যেটা ছিল সেটা হচ্ছে 0.458, এটা ছিল অবিকৃত অবস্থায়, আর এটা বৃদ্ধি পেয়েছে। তাহলে বর্তমানে কতটুকু আছে? এই লোডটা দেওয়ার পরে এই দুইটা যোগফল, তার মানে বর্তমানে এ বি সমান সমান হবে 0.452 প্লাস 0.458, এতটুকুই হচ্ছে এবি। তো এখন আমরা এইখানে একটা পয়েন্ট দিতে পারি এটার বরাবর, এটাকে মনে করো যে আমি এফ দিলাম, ঠিক আছে? তাহলে এই এফ সমান সমান কি লিখতে পারি? 2 মাইনাস এবি, কারণ টোটাল দূরত্ব 2 আর এখানে হচ্ছে এবি, তো 2 মাইনাস এবি, এবির মানটা আসে 0.91। তো এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে হলো কি পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে, মানে এই এতটুকু দৈর্ঘ্য। এখন আমরা এই সমকোণী ত্রিভুজ থেকে কি পাই? সমকোণী ত্রিভুজ থেকে যদি চিন্তা করি যে ভূমিটা জানি, অতিভুজটা বের করব, আর কোনটা জানি, তাহলে cos 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু, আপনার সূত্রটা কি জানি? যে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে আমরা যদি মান বসাই cos 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু ভূমির মানটা হচ্ছে 2 মাইনাস 0.91, আর অতিভুজটাই হচ্ছে এসি। এখান থেকে আমরা পাবো এসি ইজ ইকুয়াল টু 1.267 মিটার, এটাই আমাদের আনসার। তাহলে এই অঙ্কটা আসলে এতটুকুই। তা আমি অঙ্কটা তোমাদের বোঝার জন্য আবার রিভিউ দেই। প্রথমে প্রশ্নটা দেখে আমি একটা জিনিস বুঝতে পেরেছিলাম যে এই এবি দৈর্ঘ্যটা যদি আমি বের করতে পারি, তাহলে আমি 2 থেকে এবিটা বিয়োগ দিলে এতটুকু পাবো, আর এতটুকু থেকে এটা পেয়ে যাবো। তো আমার পারপাসটা, উদ্দেশ্যটা হচ্ছে এবিটা বের করা। আর এবির দৈর্ঘ্য বের করতে হলে এবি কি পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে সেটা বের করতে হবে, কারণ আদি দৈর্ঘ্য দেয়া ছিল। কি পরিমাণ বৃদ্ধি পেয়েছে এবং আদি দৈর্ঘ্য যদি আমি যোগ করি, তাহলে আমি এবিটা পাবো। তা কি পরিমাণ বৃদ্ধি পেয়েছে সেটার জন্য এই এবি বরাবর কি পরিমাণ ফোর্স প্রয়োগ হয়েছে বা কি পরিমাণ টেনশন ফোর্স কাজ করছে সেটা আমার জানা লাগবে। আর সেটা জানার জন্য আমি ল্যামিটা অ্যাপ্লাই করেছি। আমি একটা ফ্রি বডি ডায়াগ্রাম এঁকেছি, এখান থেকে ল্যামি অ্যাপ্লাই করে আমি টিএবির মান পেয়েছি। টিএবি থেকে কি পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে সেটা পেয়েছি, এবং টোটাল দৈর্ঘ্যটা, এবি দৈর্ঘ্যটা বের করে ফেলেছি। এই না এএফ, যাই হোক এএফ হবে। এই যে এএফ পরিমাণ দৈর্ঘ্যটা বৃদ্ধি মানে বের করেছি, সেটার সাথে আমি এই ত্রিভুজ থেকে cos থিটার যে সূত্রটা আছে সেখান থেকে আমি এসির মানটা পেয়ে গেছি। তো এই ছিল আমাদের স্প্রিং এর ম্যাথ। স্প্রিং এর প্রত্যেকটা ম্যাথ আসলে কিছুটা ভিন্ন আছে, কিন্তু মূল কনসেপ্টটা সেম। তোমরা স্প্রিং এ আরো ম্যাথ আছে, তোমরা সব জায়গায় যদি দেখো স্প্রিং এর মধ্যে শুধু এই সূত্রটাই ব্যবহার হচ্ছে, স্প্রিং এর এই পার্টটাই ব্যবহার হচ্ছে, বাকি যেটা আছে সেটা হয় ল্যামি নয়তো সুতার ম্যাথ গুলার মতো। অর্থাৎ এই পার্টটা যদি তুমি নতুন ইনক্লুড করো, বাকি সব আগের টাইপের অঙ্কের মতো। তাই আমি স্প্রিং এর বেশি ম্যাথ দেখাচ্ছি না, প্রত্যেকটা ম্যাথই সেম। এই জামটা যদি তুমি বুঝছো, দৈর্ঘ্যের টার্মটা, বাকি সবগুলো আগের অঙ্কের মতো। তো এই অঙ্কটা যদি বুঝে থাকো, ওই অঙ্কগুলো পারার কথা। তারপরে যদি তোমরা না পারো, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আমি চেষ্টা করব সেটার আনসার দেওয়ার জন্য। তো আজকের এই অঙ্কটা এখানেই, পরবর্তী অঙ্কে এখন চলে যাব আমরা। এখন আমরা উদাহরণের 13 নম্বর অঙ্কটা করব, যেখানে কপিকলের মূলত মানে পুলির অঙ্ক এগুলো, ঠিক আছে? তো এইখানে এই অঙ্কগুলো মোটামুটি ইম্পর্টেন্ট আছে, তোমরা করে ফেলতে পারো, খুবই সহজ অঙ্কটা। প্রশ্নে বলেছে প্রত্যেক কেবলের টান এবং পিবলের মান বের করো। অর্থাৎ এখানে একটি কপিকল বা পুলি সমৃদ্ধ একটা জটিল চিত্র আছে, যদিও এটা জটিল কিন্তু খুব সহজে করতে পারবা। এই ধরনের অঙ্কগুলোতে সবার প্রথমে তোমাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা পুলির ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতে হবে। তো আমি যদি এ পুলির প্রথমে ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি, তাহলে আমরা কি পাবো দেখি আগে। এটা হচ্ছে আমার এ পুলি, ঠিক আছে? এটা হচ্ছে এ পুলি, বা আমি এখানে দিলাম। তো এটা যদি দেখি আমি, এদিকে একটা
এবং এখানে একটা এবং নিচের দিকে একটা। তো নিচের দিকে যেটা সেটা হচ্ছে 600 নিউটন। এখন উপরের দিকে যদি খেয়াল করি, তুমি খুব ভালো করে খেয়াল করবা, এই দড়ি এবং এই দড়ি সেম দড়ি, অর্থাৎ দড়িটা এভাবে এসে এভাবে গেছে, তার মানে তিনোটার টান সেম হবে, একই দড়ির টান সমান থাকে। তাহলে আমরা এখানে টি দিব, এখানে টি দিব, এখানে টি দিব। এখান থেকে আমরা কি পাই মূলত, যে 3t ইজ ইকুয়াল টু 600 নিউটন, যেখান থেকে আমরা পাই টি ইজ ইকুয়াল টু 200 নিউটন, অর্থাৎ এইখানে প্রত্যেকটা দড়ির টান আমরা পেয়ে গেছি। এখন এই ব্লকটার এই পুলিটার চিত্র অঙ্কন করব। এই পুলিটার যদি চিত্র অঙ্কন করি, খেয়াল করো এই, এবং এটার যদি চিত্র অঙ্কন করি এদিকে এদিকে, এখানে টি এবং এখানে টি, কারণ এই রশির টান টি ছিল, আর এই টি সমান সমান 200 নিউটন, এটা মাথায় রাখতে হবে। এবং উপরের দিকে যেটা আছে সেটাকে আমরা ধরো পি প্রাইম দিলাম, আমি এটাকে অন্য টি দ্বারা ইন্ডিকেট করলাম। তাহলে এখান থেকে আমরা কি পাই, এই টান আর এই টান তো সেম হবে না, তাহলে আমরা এখান থেকে টি প্রাইম ইজ ইকুয়াল টু 2t পাই, যেখান থেকে আমরা পাই টি প্রাইম ইজ ইকুয়াল টু 2 ইন্টু 200 ইজ ইকুয়াল টু 400 নিউটন। তাহলে আমি এই রশিটার বা এই দড়িটার টানও কিন্তু বের করে ফেলছি। এভাবে কিন্তু দ্বিতীয় টার্মটা শেষ। এবার আমরা প্রথম পুলির যেটা উপরের পুলিটা আছে বড়, সেটার ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবো। সেটার ফ্রি বডি ডায়াগ্রামটা আমি এখানে আঁকি। আচ্ছা, এই তো আমি যদি এটার চিত্র আঁকি, এদিকে হচ্ছে পি, এদিকে হচ্ছে মনে করো এদিকে হচ্ছে এটাই তো টি, মানে এটা 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 তিনটা টি ছিল, তার মানে এটাও টি, টি মানে এখানে 200 নিউটন। তো এখানে যেটা আছে সেটা হচ্ছে হলো অবশ্যই 400 নিউটন। উপরের দিকে একটা যাবে, সেটাকে আমি টি ডাবল প্রাইম দিলাম, ঠিক আছে। তো এখান থেকে আমরা কি পাবো, খেয়াল করো, এই যে পিটা আমি লিখেছি, এই পি আর এই রশি এই রশি এই রশি এই রশি, রশিটা কোথা থেকে আসছে, এভাবে গিয়ে এভাবে গিয়ে এভাবে আসছে, তার মানে এই সবগুলা রশিতে টানটি, তার মানে পি ইজ ইকুয়াল টু টি ইজ ইকুয়াল টু 200 নিউটন। তার মানে আমরা পি এর আনসারটা পেয়ে গেছি। এরপরে এখান থেকে এই উপরের যে রশিটা আছে এই রশির টান বের করতে হবে। তাই এই রশির টান টি ডাবল প্রাইম ইজ ইকুয়াল টু আমরা পাই পি প্লাস 400 প্লাস টি। তাহলে আমরা পাই 200 প্লাস 400 প্লাস 200, যেখান থেকে আমরা পাই 800 নিউটন। আমাদের আনসারটি শেষ। আশা করি এই পুলির ম্যাথ সিম্পল একটা ম্যাথ তোমরা বুঝতে পেরেছো। এরকম আরো ম্যাথ আছে, তোমরা চাইলে এই অঙ্কগুলো খুব সিম্পলি জাস্ট বেসিক কনসেপ্ট, এটা অঙ্ক করার সময় সবসময় মাথায় রাখবে একই দড়ি টানবে, টান সমান। এই একই দড়িটা বুঝতে তোমাদের সমস্যা হতে পারে, যেমন ধরো এই রশিটা এখান থেকে শুরু হয়ে এই সম্পূর্ণ এক, আবার এই রশি এক না, এখানে একটা বাধা দেয়া আছে, তো এখানে একটা পিন দেয়া আছে, তো এই রশিটা যে এক সেটা তোমাকে চিত্র দেখে বুঝতে হবে। এবং এই অঙ্কগুলোতে প্রত্যেকটা পুলির আলাদা আলাদা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকলেই তুমি সম্পূর্ণ নাম্বারটা পাবা। তো আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা ট্রাসের অঙ্কে চলে যাব। এখন আমরা ট্রাসের ম্যাথ করব। ট্রাসে মূলত দুই ধরনের ম্যাথ থাকে। তোমরা ট্রাসটা যদি একবার খুব ভালো করে বুঝো, ট্রাসটা খুব সহজ। ট্রাসে দুই ধরনের ম্যাথ থাকে। প্রথম ম্যাথে বলা হয়, যেখানে চিত্রটা খুব সহজ থাকে, সেখানে তোমাকে বলবে যে প্রত্যেক ট্রাসের লোড এর মান ও প্রকৃতি নির্ণয় করো। ট্রাস কিন্তু ফ্রি বডির অন্যান্য ম্যাথের মতো না, অনেকটাই ভিন্ন আছে। এখানে এই বিমগুলোর উপরে কি পরিমাণ লোড পড়ছে সেটাই আমাদের বলতে হবে। এখন ট্রাস জিনিসটা কি সেটা কি তোমরা জানো? ট্রাস জিনিসটা আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই, যেমন ধরো ইলেকট্রিক্যালের যে বড় বড় টাওয়ার গুলো থাকে, যেখানে সাবস্টেশনের বড় বড় ধরো 11,000 কে এর যে বিদ্যুৎ সাপ্লাই করা হয়, যে টাওয়ার গুলো থাকে, সেইটা কিন্তু একটা ট্রাস। ব্রিজ, যে ব্রিজ গুলা থাকে, সব ব্রিজ না, অনেক ব্রিজেই ট্রাস ব্যবহার করা হয়। আবার তোমার ধরো ক্রেন, বড় বড় ক্রেন বিল্ডিং তৈরি করতে লাগে, সেখানেও ট্রাস ব্যবহার করা হয়। ট্রাস জিনিসটা হচ্ছে একটা ফ্রেম বা স্ট্রাকচার, যেটা অনেক বেশি লোড বহন করতে পারে এবং যেটা তুলনামূলক হালকা হয়। ঠিক আছে, ট্রাসটার মানে প্রয়োগ ক্ষেত্রে ট্রাসের ব্যবহার অনেক বেশি। তো এই ট্রাসটাকে আমরা দেখবো যে প্রত্যেকটা বিমে কি পরিমাণ লোড পড়তেছে এবং লোডগুলো কম্প্রেসিভ না টেনসাইল। এখন মনে করো একটা ট্রাস তুমি ডিজাইন করে ফেলছো এবং প্রত্যেকটা বিমে কি পরিমাণ লোড পড়ছে এবং সেটা টেনসাইল না কম্প্রেসিভ সেটা তুমি জানো, তখন তুমি ওই বিমটা ডিজাইন করতে পারবে। তো এভাবে আসলে ট্রাস গুলো কাজ করা হয়। তো আমরা এখানে একটা ছোটখাটো ট্রাস দেখতে পাচ্ছি, সেখানে তিনটা বিম আছে এবং এই তিনটা বিমের প্রত্যেকটা বিমের মধ্যে কি পরিমাণ
ফোর্স পড়ছে বা কি পরিমাণ লোড পড়ছে এবং সেই লোডগুলো কম্প্রেসিভ না টেনশন সেটা আমরা বের করব। এটা প্রথমে একটা ফ্রি বডি অঙ্কন করলাম, কিছুই করিনি। দেখো এটা একটা পিন জয়েন্ট ছিল যেটাকে আমি বিএক্স বিওয়াই দিয়েছি। এটা একটা রোলার জয়েন্ট, দেখতে পাচ্ছ রোলার, এই রোলারে শুধু আরসি হবে। তো এই ফ্রি বডি ডায়াগ্রামটা খুব দরকার আছে, এখান থেকে আমরা আরসির মানটা আগে পাবো। তো আমি এখানে যদি মোমেন্ট নেই এম বি, এগুলো তো আমরা ফ্রি বডির মতোই, আমার নর্মাল ম্যাথের মতোই। তাহলে এখানে আমরা কি পাবো, আরসি ইনটু, এখানে আরসিটা এন্টি ক্লকওয়াইজ, এটার রেসপেক্টে আরসিটা এন্টি ক্লকওয়াইজ, কত 12 প্লাস 12 প্লাস 3.75, এটা হচ্ছে ক্লকওয়াইজ, এটা সাপেক্ষে এটা ক্লকওয়াইজ ঘুরছে, আর 45 ইন্টু 12। তো এখান থেকে ইজ ইকুয়াল টু 0, এখান থেকে আমরা পাবো আর সি ইজ ইকুয়াল টু 720 পাউন্ড। তাহলে আমরা আরসির মান পেয়ে গেছি। এরপরে ট্রাসের প্রত্যেকটা জয়েন্ট না, আসলে আমাদের যতটুকু জয়েন্ট নিয়ে কাজ করতে হবে করব। প্রথমে আমি এই জয়েন্ট নিয়ে কাজ করব, কেন করব সেটা একটু পরেই তোমরা বুঝতে পারবে। আমি যদি এই পয়েন্টের নাম সি পয়েন্ট, তাহলে জয়েন্ট সি জয়েন্টের জন্য যদি কাজ করি তাহলে আমার কি কি ডাটা আছে, যে এটাকে যদি আমি আঁকি সি জয়েন্টটা কিভাবে আঁকবো, এই এবং এটাই হচ্ছে আমার সি জয়েন্ট, এটা হচ্ছে আর সি যেটার মানটা হচ্ছে 720 পাউন্ড। তো এখন আমি যদি এখানে, আচ্ছা যখন তুমি ট্রাস্টে একটা জয়েন্ট আঁকবা তখন এই বিমগুলা কেটে দিতে হবে। বিমগুলা কাটবা কিভাবে, এভাবে, এই যে বিমগুলো আমরা কেটে দিয়েছি। এখন দেখো এই চিত্রটা, এই এতটুকু চিত্রটাই কিন্তু আমি এখানে আঁকবো। তো এইভাবে কিন্তু চিত্রটা আমি এঁকে ফেলেছি, সবসময় এরকম হবে। তো এখানে আমরা কি দিব, যে এফ এসি এফ বিসি, এটা আমরা দিয়ে দিতে পারি। এই কোণটাকে আমরা জানি না, এই কোণটা আমরা এখন বের করব। এই কোণটাকে থিটা ইজ ইকুয়াল টু কি লেখা যায়, এই ফিগারটা যদি খেয়াল করো এই কোণটাই তো আমাদের দরকার হবে। তো এই কোণটা যদি বের করো, ভূমি জানো উচ্চতা জানো, tan ইনভার্স 9 ডিভাইডেড বাই 3.75, তাহলে এখান থেকে আমরা পাই 67.38 ডিগ্রি। তাহলে এখান থেকে কিন্তু আমরা একটা কোণ পেয়ে গেছি, এই কোণটা। এখন আমরা এখানে সামেশন অফ এফ এক্স এফ ওয়াই যদি করি, আগে এফ ওয়াই করবো। এখন এফ ওয়াই কেন করছি, এই জিনিসগুলো খুব ভালো কোয়েশ্চেন, যেটা তোমরা হয়তো পরে করবে। আমি যদি এফ এক্স করি তাহলে সেখানে এফ বিসিও থাকবে, এফ এসিও থাকবে, দুইটা আননোন ডাটা থাকবে যেখানে আমি কোনো কিছু সলিউশন করতে পারবো না। আর এফ ওয়াই যদি করি তাহলে বিসিটা তো আসবে না, শুধু এসি আসবে আর এটা আসবে, সেখান থেকে আমি খুব দ্রুত আনসারটা বের করতে পারবো, এতে অঙ্কটা শর্ট হবে। এফ, তোমরা কেউ এফ এক্স করে দেখি, অঙ্কটা একটু বড় হবে। ইজ ইকুয়াল টু 0, এখান থেকে আমরা পাই যে আর সি জায়গায় আমি ডাইরেক্ট মান বসাই দিচ্ছি, 720 প্লাস এফ এসি ইজ ইকুয়াল টু 0, যেখান থেকে সরি এখানে এফ এসি সাইন 67.38, এখান থেকে আমরা পাই যে এফ এসি ইজ ইকুয়াল টু, এখানে 780 পাউন্ড, এখানে একটা মাইনাস থাকবে। এখন দেখো এটা মাইনাস এসেছে, তাহলে আমরা কি করব, এই মাইনাসটাকে উঠাই দিয়ে এটাকে কম্প্রেশন লিখে দিব। অর্থাৎ আমরা দেখো এখানে সবগুলো টেনশাইল পড়তেছে না, এই সি পয়েন্টের রেসপেক্টে দেখো এটার ফোর্সটা টেনশাইল। এখন আমি টেনশাইল ধরে অঙ্ক করেছি কিন্তু আসছে মাইনাস, তার মানে এটা হবে কম্প্রেসিভ। এটা হচ্ছে আমাদের একটি আনসার। এরপরে আমরা সামেশন অফ এফ এক্স যদি করি, এখানে আমরা কি পাবো, যে এফ এসি, এখন এসির মানটা তো আমরা জানি 780, তাহলে এক্স এর মানটা কিন্তু মাইনাস 780, তাহলে আমরা এটাকে যদি এইদিকে নিয়ে আসি, মাইনাস 780 কস 67.38 মাইনাস এফ বিসি। এখন তোমরা অনেকে বুঝতে পারবে না যে এখানে মাইনাস হয়েছে কেন। আমি ডান দিককে, আচ্ছা এখানে আরেকটা জিনিস খেয়াল করো, আমি ডান দিককে পজিটিভ ধরেছি, এখানে প্লাস হবে। কেন প্লাস হবে আমি তোমাদের, আমি ডান দিকে পজিটিভ ধরেছি, এটাকে যদি আনুভূমিকে নামাই তাহলে এটা বাম দিকে হয়, এখানে একটা মাইনাস আসবে। আবার সে তার মানটা নিজেই একটা মাইনাস, আমরা এখানে একটা নিজেই একটা মাইনাস পেয়েছি, দুইটা মাইনাস আসলে প্লাস হয়ে যাবে। তো এখান থেকে আমরা পাবো এফ বিসি ইজ ইকুয়াল টু 300 পাউন্ড। এখন এটা পজিটিভ এসেছে, আমরা টেনশাইল ধরেছিলাম, তার মানে এটা হবে টেনশাইল।
অর্থাৎ আমরা টেনশাইল ধরেছি, পজিটিভ এসেছে তার মানে টেনশাইল, আর যদি নেগেটিভ আসে তার মানে কম্প্রেসিভ। এটা হচ্ছে বলের প্রকৃতি। তাহলে আমরা সি পয়েন্ট করাতে দুইটা বিমের লোড পেয়ে গেছি, এখন আরেকটা বিমের লোড ধরবে। আমরা যদি এই পয়েন্টে যদি আরেকটা বিম মানে আরেকটা পয়েন্ট ধরি, তাহলে দেখো দুইটা আননোন, আমাদের অঙ্কটা বড় হবে। আমরা এই পয়েন্টে ধরবো, আর এই পয়েন্টে যদি ধরি, এখানে লিখতে পারো জয়েন্ট এ। এই জয়েন্টের জন্য যদি করি তাহলে এদিকে হবে 945, এখানে একটা হবে, এখানে একটা হবে, ঠিক আছে। তো এখানে যেটা হবে সেটা হবে এফ এসি, যেটার মান আমরা বের করেছি, এফ এসির মান -720 পাউন্ড, এটা আমরা এখানে বের করেছি। এফ এসি, সরি এখানে এফ এসি, হ্যাঁ এই যে কোথায়, এই যে -720, সরি এখানে 780 এলবি, এফ এসির মানটা যেটা আছে সেটা হচ্ছে 780 এলবি। তাহলে এই যে এখানে আমরা 780 এলবি, এখানে আমরা 780 এলবি হবে। তো এটার মানটা আমরা বের করব, সেটা হচ্ছে এফ এ বি। এখন আমাদের কোণগুলা দরকার। এই কোণটা আমরা জানি ভূমির সাথে কত ছিল, 67.38, তাহলে এটা কত হবে, 67.38 ডিগ্রি। এখন এই কোণটা তো আমরা জানি না, এটাও আমরা সিমিলার বের করতে পারবো। আমরা যদি এই কোণটা যদি চিন্তা করি, সেটা হচ্ছে θ2 দেই, তো আমরা এখানে θ2 = tan ইনভার্স 9/12। এখন এইভাবে আমরা θ2 এর মানটা বের করে ফেলতে পারবো, মানে θ2 এর মানটা যেটা আমরা পাবো সেটা হচ্ছে 53.13 ডিগ্রি। তো এভাবে আমরা θ2 এর মান বের করতে পারবো। তার মানে এখানে যে কোণ, এখানে একই কোণ হবে, সেটা হচ্ছে 53.13। ঠিক আছে, তোমরা একটু চিত্রটা বুঝে নিও। এখানে এখন আমরা কি করতে পারি, সামেশন অফ এফ এক্স করতে পারি কিংবা এফ ওয়াই করতে পারি, যেটাই করো না কেন আনসার একই আসবে। মান যদি বসাই, এফ এ বি কস 53.13 ডিগ্রি। এখন এই এ বি ডিরেকশনটা যদি কস করি, সেটা হচ্ছে বাম দিকে, তার মানে এখানে একটা মাইনাস আসবে। আর এই এফ এসিটা যদি করি, এটা হচ্ছে ডান দিকে হয়, কিন্তু একটু খেয়াল করবা এফ এসির এখানে একটা মাইনাস আছে, আবার এটা ডান দিকে হচ্ছে, সেটার জন্য একটা পজিটিভ কিন্তু একটা মাইনাস আছে, সেটার জন্য একটা নেগেটিভ, আলটিমেটলি নেগেটিভই হবে। 780 cos 67.38, এখান থেকে আমরা পাবো এফ এ বি -375 পাউন্ড। এখন এখানে মাইনাস এসেছে, সেটাকে আমরা মাইনাস উঠিয়ে 37 পাউন্ড কম্প্রেসিভ লিখে দিব। এবং আমাদের প্রত্যেকটা আনসার কিন্তু শেষ। আমাদের বলেছে কি, প্রত্যেকটা বিমের লোডের মান ও প্রকৃতি। তাহলে আমরা লোডের মানগুলো কিন্তু বের করেছি, তিনটা বিমের লোডের মান বের করেছি, প্রকৃতিটা কি, টেনশন না কম্প্রেস, সেটাও আমরা বের করেছি। তো এটাই আমাদের অঙ্ক। আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা ট্রাসের আরো একটা অঙ্ক করব, যে অঙ্কটা করলে আমাদের ট্রাসটা শেষ হয়ে যাবে। এখন আমি ট্রাসের শেষ ম্যাথটা করব। এই ম্যাথটা দেখতে একটু জঘন্য, এটাই হচ্ছে আমাদের প্রশ্ন। এই এই এতটুকু হচ্ছে প্রশ্ন, আর দুইটা ফিগার আমি এক্সট্রা এঁকেছি, এটা অঙ্ক করতে লাগবে, যাতে সময়টা কম লাগে সেই জন্য আমি আগে এঁকে রেখেছি। তো এই যে এটা প্রশ্নটা দেখলে খুবই জঘন্য একটা প্রশ্ন মনে হচ্ছে ট্রাসের, এটা হচ্ছে সবচেয়ে বড় দেখতে ম্যাথ, কিন্তু অঙ্কগুলো খুব ছোট হবে এবং অঙ্কতে বোঝার অনেক কিছু আছে। তো এরকম একটা ম্যাথ থাকতে পারে, যেখানে প্রশ্নে তোমরা দেখতে পাচ্ছ বলেছে চিত্র হতে ইএফ, এই পুরো ফিগারটাতে ইএফ দেখো, ইএফ এই টার্মটার এবং জিআই, এবং এই জিআই, এই দুইটা বিমে কি লোড পড়তেছে সেটা আমাকে বের করতে বলেছে। এর আগের যে অঙ্কটা করেছিলাম সেখানে বিম সংখ্যা ছিল কম, আমাদের মান বের করতে বলেছে প্রত্যেকটার। এখন তোমাকে বিশাল বড় একটা টাওয়ার থাকতে পারে ইলেকট্রিক্যালে, যেখানে যে কোনো একটা বিমের উপরে কি পরিমাণ লোড পড়ছে সেটা আমি ক্যালকুলেশন করতে চাবো, তখন এই মেথডটা ব্যবহার করা হয়। আর এই মেথডে আমরা যে কোনো একটা বিম নিয়ে কাজ করতে পারবো। এই অঙ্কগুলো আগের অঙ্কের মতো এখানেও আমাদের কাটতে হবে, মানে জয়েন্ট খুলতে হবে, জয়েন্টটাকে থেকে বিমগুলো কাটতে হবে। কিন্তু এই অঙ্কে মোস্ট ক্রিটিক্যাল যেটা জায়গা, সেটা হচ্ছে কিভাবে কাটবো সেটা বোঝা। অর্থাৎ এই ট্রাসের মতটা সলিউশন করতে গেলে আমরা কোন অ্যাঙ্গেল করে কাটবো, তুমি সঠিকভাবে যদি কাটতে পারো অঙ্কগুলো 2-3 লাইনে হয়ে যাবে। আর তুমি যদি ভুলভাবে, মানে একটু অঙ্ক হবে কিন্তু অঙ্কটা অনেক জটিল হবে, একটু বড় হবে। তো আমরা কাটাটা একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখবো আমি কিভাবে কেটেছি। প্রথমে আগের অঙ্কের মতো আমাকে এখানে রিঅ্যাকশন ফোর্সটা বের করতে হবে। তো আমি নতুন করে চিত্র আঁকছি না, এখানেই আমি দিয়ে দিচ্ছি, এটাই হচ্ছে আমাদের আর জে। আর এখানে দুইটা হবে, এটা লাগবে না কারণ আগের অঙ্ক আমাদের লাগে না, বিএক্স আর এখানে করলে বিওয়াই।
এখন আমরা যদি বি পয়েন্টে মোমেন্ট নেই, এম আমরা যদি মোমেন্ট নেই সেটা হবে ক্লকওয়াইজ 0। এখন আমরা মোমেন্ট গুলো ক্যালকুলেশন করব। আমি যদি প্রথমে আর জে দিয়ে শুরু করি, আর জে ইন্টু ডিস্টেন্সটা কত, 1 2 3 4, যাটা 32 32। এরপর আমি লোডে চলে যাই, এখানে 28 কিপস। কিপস মানে কি? কিপস মানে কিলো পাউন্ডস, অর্থাৎ কিলো পাউন্ডকে সংক্ষেপে কিপস বলে। তো এখানে যেটা আমি লিখতে পারি সেটা হচ্ছে পজিটিভ, এইটার রেসপেক্ট এটা ক্লকওয়াইজ 28 ইন্টু 8। এরপর আমি যেটা করতে পারি সেটা হচ্ছে হলো পজিটিভ 28 ইন্টু এইটা করতেছি, এটা করতেছি এখানে 1 2 3 18, 3 24। এরপরে যেটা আছে সেটা এটাও যদি চিন্তা করো, এটার রেসপেক্ট এটা কিন্তু ক্লকওয়াইজ, তোমরা ভালো করে খেয়াল করলে বুঝতে পারবা এটাও কিন্তু ক্লকওয়াইজ। এটাও ক্লকওয়াইজ হলে 60 ইন্টু ডিস্টেন্স 10, এখানে না এখান থেকে এটার অ্যাকশন লাইনটা বরাবর এখানে, তাহলে এখানে 10 হবে। তো 10 ইজ ইকুয়াল টু 0, এখান থেকে আমরা পাবো আর জে ইজ ইকুয়াল টু 33 কিপস। তোমরা ক্যালকুলেশন করে দেখিও যে আসলে 33 কিপস আসে কিনা। তো এরপরে আমাদের কাটতে হবে। এখন আমরা কোনটার মান বের করব? আমরা এই ফিগার নিয়ে আগে আলোচনা করি। এই ফিগারে আমাদেরকে বের করতে হবে এই সামেশন অফ এফ ই এফ। এখন দেখো আমরা চাইলে ডান পাশ, এটা আমি ডান পাশ থেকে কেটেছি, অর্থাৎ ওই দিক থেকে কেটে ফেলেছি। তোমরা চাইলে এই দিক থেকেও কেটে ফেলতে পারবে, কিন্তু এই দিক থেকে কাটলে একটা সমস্যায় পড়বে, সেটা হচ্ছে বিএক্স বিও এর মান তুমি জানো না, তখন তোমার সমস্যা হবে। কিন্তু আমি যদি ওই দিক থেকে কাটি, আর জের মানটা আমি জানি, যার কারণে আমি ওই দিক থেকে কাটছি। এখন কাটবো কিভাবে কাটবো? এখন আমাকে বের করতে হবে কি, এই টার্মটা বের করতে হবে। তা আমি যদি এভাবে কাটি আমার জন্য সুবিধা হবে, ঠিক আছে? এভাবে কাটলে আমি একটা সুবিধা পাবো। আমি কেটেছি এভাবে, ঠিক আছে? তোমরা চাইলে অনেকভাবে কাটতে পারো, এটা তোমাদের ব্যাপার। তো আমি এভাবে কেটেছি, কি কি বেনিফিট পাচ্ছি, আমার ফিগারটা এরকম হয়ে যাবে। দেখো বাকি সব সেম, ওগুলো কোনো চেঞ্জ হবে না, শুধু এই জায়গায় আমি কেটেছি এভাবে। এই এফ ই জিটা এখানে আসবে, এফ ই এফ টা উপরের দিকে হবে, এফ ডি এফ টা এদিকে হবে। এভাবে কাটার মূল কারণটা কি, আমার দরকার শুধু এই টার্মটা। এই টার্মটার জন্য আমি খুব সহজেই সামেশন অফ এফ ওয়াই যদি দেই, তাহলে সরাসরি এই টার্মটা বের হয়ে যাবে। কিভাবে? এফ ই এফ তোমার হচ্ছে এখানে একটা ফোর্স আছে, সেটা আমি দিয়ে নিয়েছি, আর জের মানটা হচ্ছে 33 কিপস। আর কোনো ফোর্স কিন্তু এখানে নেই। তো জি আই কে এখানে একটা ফোর্স আছে, তো এটার জন্য আমরা এখানে মোমেন্ট আসবে। তাহলে এখানে আমরা এটার জন্য এখানে মানটা আসবে, সেটা হচ্ছে হলো -28। আমি যেহেতু এফ ওয়াই করছি, 16টা আসবে না, আর যেটা উপরের দিকে, তাহলে +33। তো আমরা কি করেছি, এই পুরো চিত্র থেকে সামেশন অফ এফ ওয়াই করেছি। তাহলে এখান থেকে আমরা পাবো এফ ই এফ ইজ ইকুয়াল টু -5 কিপস। এখন এখানে মাইনাস এসেছে, আমি উপরের দিকে পজিটিভ ধরেছি, তার মানে 5 কিপস, সরি মাইনাস এসেছে, আমি টেনশন ধরেছিলাম, আমি সবগুলো টেনশন ধরেছি কাটার সময়, মাইনাস এসেছে, তার মানে কি হবে, কম্প্রেশন হবে। তো এই জায়গায় মানে একটা জিনিস খেয়াল করো, আমি একটা লাইনে অঙ্ক করেছি, তুমি যদি সামেশন অফ এফ এক্স করতা, তাহলে তোমার এফ ডি এফ আসতো, এফ ই জি আসতো, যেগুলো আমার কিন্তু বের করতে বলেনি, আমাকে শুধু বের করতে বলেছি ইএফ। ইএফ বের করতে বলার কারণেই কিন্তু আমি সামেশন অফ এফ ওয়াই করেছি। তো ট্রাসের অঙ্কগুলো খুব ছোট, তোমরা আগে চিত্র দেখে চিন্তা করবা আসলে কোন দিক দিয়ে বরাবর কাটলে এবং সামেশন অফ এফ এক্স করবো না এফ ওয়াই করবো, কি করলে খুব দ্রুত আনসারটা মিলে। তো এটা হয়ে গেছে, প্রথম আনসারটা আমরা পেয়ে গেছি, একটা আনসার পেয়ে গেছি। এখন আরেকটা আনসার এখান থেকে বের করা সম্ভব না, কারণ বের করতে বলেছে কি আমাকে, যে জিআই, অর্থাৎ এইটা আমাকে বের করতে বলেছে। এখন আমি কি এখান থেকে এটা বের করতে পারবো না, আমাকে আবার কাটতে হবে। এবারও আমি চাইলে এভাবে কাটতে পারি। এভাবে যদি আমি কাটি, দেখো এই চিত্রটা হয় কিভাবে হয়, কে আই 16 কিপস, এফ জিআই কেটে ফেললাম, জিআই হলো উপরের দিকে জিআই, এফ জি এইচ জে। এখন এই আর জের মানটা তো আমরা জানি 33 কিপস। এখন প্রশ্নটা হচ্ছে হলো, এইটা তো আমরা কেটে ফেললাম আমাদের মতো করে, এখন আমরা অঙ্কটা কি করব, সামেশন অফ এফ এক্স করবো না এফ ওয়াই করবো, কি করব? আমি যদি এফ এক্স এর কথা চিন্তা করি, যখন আমি এফ এক্স করবো এফ জি এইচ চলে আসবে, এফ জি আই আসবে, ঠিক আছে? জি এইচ আসার কারণে আমি যখন এফ এক্স করবো একটা টার্ম বেড়ে যাবে, অঙ্কটা বড় হবে। আমি যদি এফ ওয়াই করি, তাহলে এই জি এইচটা চলে আসবে, এফ এইচ আসবে এফ এক্স করলে, জি এইচটা আসবে এফ ওয়াই করলে, এই দুইটা টার্ম চলে আসবে।
তো আমি এফ এক্সও করতে পারবো না, এফ ওয়াইও করতে পারবো না। এই দুইটা জায়গা, এই দুইটা আমার দরকার নেই, এই দুইটা ফোর্স আমার দরকার নেই, শুধু এটা দরকার। এখন এটা যদি দরকার হয়, আমি যদি দুইটার জায়গায় মোমেন্ট নেই, তাহলে এই দুইটা ভেনিস, বের হবে শুধু এটা। আমি সেটাই করব। আমি করব এম এইচ ইজ ইকুয়াল টু 0। এইভাবে যদি চিন্তা করে অঙ্ক করতে পারো, অঙ্কটা খুব ছোট হয়। দেখো এখানে একটা লাইন, এখানে একটা লাইন, তিনটা লাইন, আরেকটা লাইন লিখলে অঙ্ক শেষ। এত জটিল একটা ফিগার, দুইটা চিত্র এঁকেছে আমার মতো করে, আর দুই তিনটা লাইন লিখেছে, অঙ্কটা কিন্তু শেষ। ট্রাসের এই অঙ্কগুলা খুব সহজে মিলানো যায়। এখানে যদি করি এম এইচ, তাহলে এম এইচ করলে আমরা কি পাবো? প্রথমে এফ জি আইটা দিই, এটা মাইনাস হবে, কেন? এটা এন্টি ক্লকওয়াইজ, তোমরা দেখো এটা এন্টি ক্লকওয়াইজ, ইন্টু 10 হবে। হাইটটা দেখো এখানে 10 দেয়া আছে, তারপর মাইনাস আর জে, এই আর জে এর মানটা হবে, এটা মাইনাস হবে কারণ এটাও এন্টি ক্লকওয়াইজ। 33 ইন্টু এটা হবে 8, এখান থেকে এটা দূরত্ব 8, প্লাস এই 16 কিপসটা তুমি যদি খেয়াল করো এটা পজিটিভলি করছে, 16 ইন্টু 10 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে তুমি পাবা এফ জি আই ইজ ইকুয়াল টু মাইনাস 10.4 কিপস। এখন এখানে আবারও মাইনাস এসেছে, আর আমরা যতগুলা মানে ক্লাসে যখনই আমরা চিত্র আঁকবো সবগুলোকে টেনশাইল ধরে এঁকেছি। তো এটাকে যখন আসছে, আমি এটাকে 10.4 দিয়ে কিপস, এটা হচ্ছে কম্প্রেশন। এভাবে আসলে আমি এই অঙ্কটা করে ফেলেছি। দেখো অঙ্কটা আরেকবার রিভিউ দিচ্ছি। প্রথমে একটা চিত্র দেওয়া ছিল, আমরা জাস্ট মোমেন্ট করে এই আর যেটা বের করে ফেলেছি। এই যেটা বের করার ফলে আমাদের কাটতে হবে, এই কাটার জায়গায় আমি সবচেয়ে বেশি চিন্তা করেছি। কাটাটা যদি আমি সঠিকভাবে কাটতে পারি, তাহলে সামেশন অফ এফ ওয়াই আমাদের অঙ্কটা মিলে গেছে। এরপরেরটা সঠিকভাবে কেটেছি, কিন্তু এফ ওয়াই মিলতেছে না, এফ এক্সও মিলতেছে না, তাহলে দুইটাকে জায়গায় আমি মোমেন্ট নিয়েছি, আর একটা বের হয়ে গেছে। কি করবা ডিপেন্ড করে প্রশ্নে কি চেয়েছে। ঠিক আছে, তো এই ধরনের এক্সাম্পল গুলো খুব সহজ, 2-3টা এক্সাম্পল করলেই তুমি ক্লাসের সম্পূর্ণটা বুঝে যাবে। এই ছিল আজকের ম্যাথ, এই ছিল আমাদের ফ্রি বডি ডায়াগ্রাম। 3টা ভিডিও, আশা করি ভিডিওগুলো তোমাদের খুবই ভালো লাগবে। ভিডিওতে যদি কোথাও ভুল ত্রুটি দেখো, অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাবে। যে কোনো ধরনের মতামত তোমরা দিতে পারো, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আজকের ভিডিও এতটুকুই, পরবর্তী ভিডিওতে দেখা হবে। ভালো থাকবে, আল্লাহ হাফেজ।